গুড মর্নিং স্টুডেন্টস। আমার তরফে আজকে তোমাদের এটাই লাস্ট ক্লাস। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটির কোশ্চেনের আনসার আলোচনা করে দেব সেটা হচ্ছে অ্যারোমেটিক হ্যালাইডস। অ্যারোমেটিক হ্যালাইডস এর যে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলো আমি একটা একটা করে ডিসকাস করে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্লোরোবেঞ্জিনের যে তিনটি আইসোমার হয় ডাইক্লোরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিনের কোনো আইসোমার হয় না, ডাইক্লোরোবেঞ্জিনের যে তিনটি আইসোমার্স হয়ে থাকে অর্থো, মেটা আর প্যারা, তাদের ডাইপোল মোমেন্টের কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার দ্য ডাইপোল মোমেন্ট of the three isomers of ডাইক্লোরোবেঞ্জিন। ডাইক্লোরোবেঞ্জিনের তিনটে আইসোমার বলো। এটা হচ্ছে অর্থো আইসোমার, ওর নাম হচ্ছে অর্থো ডাইক্লোরোবেঞ্জিন। আচ্ছা, এটি হচ্ছে মেটা আইসোমার, এর নাম হচ্ছে মেটা ডাইক্লোরোবেঞ্জিন, মেটা আইসোমার লিখছি আমি। আর 3 নম্বরটা হচ্ছে প্যারা ডাইক্লোরোবেঞ্জিন, প্যারা আইসোমার লিখলাম। ঠিক আছে, এবারে দেখো, ডাইপোল মোমেন্ট একটা মলিকুলে ডিপেন্ড করে তার বন্ড ডাইপোলের ওপর। ঠিক আছে, বন্ড মোমেন্টের ওপর। এখানে দেখো কার্বন আর ক্লোরিন, এদের মধ্যে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ক্লোরিন, তাই কার্বন ক্লোরিন এই বন্ড মোমেন্টটা এই দিকে ওরিয়েন্টেড থাকবে, আর এক্ষেত্রেও তাই কার্বন ক্লোরিন বন্ড এই দিকে থাকবে। মেটা আইসোমারের ক্ষেত্রেও ঠিক সেই রকম হবে, বন্ড মোমেন্টগুলো সব ক্লোরিনের দিকে ওরিয়েন্টেড থাকবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো এইটা ডাইরেকশনটা এইদিকে আর এটা ডাইরেকশনটা এইদিকে, তো এরা একে অপরে ক্যান্সেল আউট করে দেবে, তাই এদের ডাইপোল মোমেন্ট হবে 0 ডিভাই, কোনো ডাইপোল মোমেন্ট থাকবে না, এটি একটি নন পোলার মলিকুল। এক্ষেত্রে দেখো এই বন্ডের, এই কার্বন ক্লোরিন বন্ডের ডাইপোলটা বন্ড মোমেন্টটা এই দিকে থাকছে, এই কার্বন ক্লোরিনটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, আর এটার থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাই তো, আর এটা হচ্ছে 180 ডিগ্রি থিটা ছিল, দুটো বন্ড মোমেন্টের অ্যাঙ্গেল। তো তোমরা যদি এইরকমভাবে এই ইকুয়েশনটাতে পুট করো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইখানে পি আর কিউ হচ্ছে দুটো বন্ড মোমেন্ট, প্লাস 2pq cos থিটা, cos থিটা হচ্ছে এই অ্যাঙ্গেল বিটুইন টু বন্ড মোমেন্টস, আর এটা হচ্ছে মিউ হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে তোমরা এখান থেকেও আনসারটা পেয়ে যাবে। আমি অন্যভাবে একটু তোমাদের বুঝিয়ে বলি, যেটা তোমরা কোনো ইকুয়েশন না লাগিয়ে দেখেই বুঝতে পারবে। এক্ষেত্রে তো বুঝতেই পারছো একে অপরের ক্যান্সেল হচ্ছে। মেটা আইসোমারের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে বন্ড মোমেন্টটা, এটা দুটো উপাংশ থাকছে, এটা যদি তুমি উপাংশে বিভক্ত করো এই দিকে একটা উপাংশ থাকছে আর এই দিকে একটা উপাংশ থাকছে। ঠিক আছে, তো এই উপাংশটা দেখছো এই বন্ড মোমেন্টটাকে কিছুটা ক্যান্সেল করছে, ক্যান্সেলেশন হচ্ছে, তাহলে একটা সিসিএল এর যে বন্ড মোমেন্ট হবে তার থেকে কম হবে, মানে কিছুটা পরিমাণ ক্যান্সেল আউট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দুটো উপাংশে ভাগ করলে এই বন্ড মোমেন্টটা, সিসিএল বন্ড মোমেন্টটা, এইটা একদিকে একটা হচ্ছে আর পারপেন্ডিকুলারলি এই দিকে আরেকটা হচ্ছে। তার মানে কি হচ্ছে, এই কার্বন ক্লোরিনের যে বন্ড মোমেন্ট তার একটা উপাংশ এদিকে অ্যাডিশন করিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো সেই জন্যই অর্থো আইসোমারের সব থেকে বেশি হবে ডাইপোল মোমেন্ট, মেটা আইসোমারের তারপরে হবে, তারপর প্যারা আইসোমার 0। বন্ড মোমেন্টের ভ্যালুগুলো দেখে নাও, এটা হচ্ছে 2.30 ডিবাই,
এটা হচ্ছে 1.48 ডিভাই, আর এটা হচ্ছে 0 ডিভাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ব্রোমোবেনজিন সিলভার নাইট্রেটের সাথে কোনো রিয়াকশন করে না কেন? এই প্রশ্নটা একটু ভালো ইলাবোরেটলি বললে বোঝানো যায় যে কোনো একটা অ্যালকিল ব্রোমাইড সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করে, এক্ষেত্রে নো রিয়াকশন, এক্ষেত্রে সিলভার ব্রোমাইডের হোয়াইট প্রেসিপিটেট। তার কারণটা কি? দেখো, কারণটা খুবই সহজ। এক্ষেত্রে যখন আমরা অ্যারাইল ব্রোমাইড বলছি, যে কোনো অ্যারাইল ব্রোমাইড, এই যে ব্রোমিনটা রয়েছে তার তো 3টে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাদের মধ্য থেকে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন এইভাবে এই কি বলে রেজোনেন্সে টেক পার্ট করবে। রেজোনেন্সে টেক পার্ট করলে এইরকম ধরনের রেজোনেটিং স্ট্রাকচার থাকবে, তার একটা ওভারঅল স্ট্রাকচারে কন্ট্রিবিউশনও থাকবে। এক্ষেত্রে ডাবল বন্ড এখানে, এখানে, আর এখানে মাইনাস। তো বুঝতেই পারছো যে একটা কিছু কিছু স্ট্রাকচারে ডাবল বন্ড ক্যারেক্টার থাকছে। তো ইট হ্যাজ সাম বলাটা ভুল হবে, ইট হ্যাজ partial double bond character. তার জন্য বন্ডটা খুব স্ট্রং হবে, স্ট্রং বন্ড, ঠিক আছে। তার জন্যই স্ট্রং বন্ড হওয়ার জন্যই কি হবে, ডিফিকাল্ট টু ক্লিভ বা ব্রেক যাই বলতে পারো, ডিফিকাল্ট টু ক্লিভ। তার জন্যই সিলভার নাইট্রেট ক্যান নট রিঅ্যাক্ট। whereas তোমার RBr যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড হলে এক্ষেত্রে এই আর মানে কার্বন আর ব্রোমিন, এটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, সিঙ্গেল বন্ড। তার জন্যই খুব সহজেই রিয়াকশনটা, এটা এনার্জিটা খুব বেশি নয়, সহজেই ভেঙে যাবে এবং সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশন করে সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট করবে। আচ্ছা, এই একই এক্সপ্লানেশনের উপর বেশ করে আরও একটা কোয়েশ্চেন হয়, সেটাও আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3, একই কারণ যে নিউক্লিওফিলিক substitution of occurs faster with alkyl halide than aromatic halide. Why? এই প্রশ্নটা আমি তোমাদের পড়ানোর সময় করিয়ে দিয়েছিলাম এবং এক্সপ্লানেশনটা ঠিক একই রকম। এক্ষেত্রে ব্রোমিনের জায়গায় এক্স বসিয়ে দেবে, এক্স মানে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন যাই হতে পারে। সেক্ষেত্রে কার্বন আর এক্স, সেই বন্ডটার পার্সিয়াল বন্ড ক্যারেক্টার বেশি, মানে ডাবল বন্ড ক্যারেক্টার থাকবে পার্সিয়ালি, তো সেই জন্য অনেক বেশি স্ট্রং হবে, তাই ভাঙাটা কঠিন, তাই স্লো স্পিডে রিয়াকশনটা হবে। আর এক্স, ঠিক আছে, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার থাকার জন্য রিয়াকশনটা খুব দ্রুত গতিতে চলতে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে যে এইরকম একটা কম্পাউন্ড ব্রোমিন, একদিকে COCH3 থাকছে আর অন্যদিকে CH3 থাকছে। তুমি যদি এতে সোডামাইড দাও, NaNH2, আর লিকুইড অ্যামোনিয়া, নো রিয়াকশন। কিন্তু
তুমি যদি এই কম্পাউন্ডটা নাও, জাস্ট ব্রোমোবেনজিন, তাতে যদি তুমি সেম রিয়েজেন্ট দাও, সোডামাইড আর লিকুইড অ্যামোনিয়া এই ব্রোমোবেনজিনে দাও, তাহলে রিয়াকশানটা হবে, একটা রিয়াকশান হবে, সেটা হচ্ছে অ্যানিলিন তৈরি হবে। অ্যানিলিন, অ্যানিলিন কি? এইটা NH2 রিয়াকশানটা হবে। কেন? এই পার্থক্যটা কেন? তার কারণ দেখো, এই রিয়াকশানটা যে হয়, যে রিয়াকশানটা হয় তার মেকানিজমটা আগে দেখাই। এই ব্রোমোবেনজিনে যখন সোডামাইড দেবে, একটা স্ট্রং বেস, এটা ঠিক আছে, স্ট্রং বেস দিলে প্রথমে ওই অর্থ পজিশনের প্রোটনটা তুলে নেবে, ঠিক আছে, দিয়ে অ্যামোনিয়া হয়ে ও বেরিয়ে যাবে, ঠিক আছে। এই অর্থ পজিশনের প্রোটনটা তুলে নিয়ে তারপরে এরকম করে নেক্সট স্টেপে ব্রোমাইড রিলিজ করে দেবে। ব্রোমাইড রিলিজ করে দিলে কি হবে দেখো, একটা বেনজাইন তৈরি হবে। এটাকে কি বলে? বেনজাইন। খুবই শর্ট লিভড একটা ইন্টারমিডিয়েট। এতে আবার অ্যামোনিয়া বা অ্যামাইড যা খুশি রিয়াকশান করতে পারে, অ্যামোনিয়া রিয়াক্ট করলে একটা প্রোটন রিলিজ করে দিয়ে অ্যানিলিন তৈরি করে দিল, ঠিক আছে। এবারে দেখো, এই রিয়াকশানটা হওয়ার জন্য যে প্রাইমারি কন্ডিশন হচ্ছে একটা অর্থ প্রোটন দরকার। এই অর্থ প্রোটনটা দরকার, ঠিক আছে, দুই দিকের মধ্যে যে কোনো একটা দিকে অর্থ প্রোটনটা দরকার, তাহলে রিয়াকশানটা হবে। এবার কোনোভাবে যদি তুমি কোনো একটা সাবস্টিটিউশন রেখে দাও এইরকম, তাহলে অর্থ প্রোটনটা থাকবে না, ঠিক আছে, তো সেই সময় রিয়াকশানটা হবে না। তাহলে আমরা কি লিখে দেবো এখানে? এখানে ব্রোমিন, এখানে COCH3, আর এখানে হচ্ছে CH3। does not react due to lack of orthoprotons। অর্থপ্রোটন না থাকলে ওই বেস, স্ট্রং বেস সোডামাইডের NH2 মাইনাস, সেটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে এরকম বেনজাইন তৈরি করতে পারবে না। বেনজাইন না তৈরি করতে পারলে পরের রিয়াকশনটাও আর হচ্ছে না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 খুবই সহজ। একটা SN1 রিয়াকশনের স্পিড কম্পেয়ার করতে বলা হয়েছে। দুটো কম্পাউন্ড দেওয়া হয়েছে যারা কিনা SN1 রিয়াকশনে টেক পার্ট করে, CH3 CH2 CH3 Cl। আরেকটা কম্পাউন্ড দেওয়া আছে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড। আরেকটা কম্পাউন্ড কি? টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড। প্রশ্নটা হচ্ছে কম্পেয়ার SN1 রিয়াকশন রেট। ওকে, দেখো SN1 রিয়াকশনের প্রথম স্টেপটা হচ্ছে ডিসোসিয়েশন, অ্যান্ড সেটাই স্লো স্টেপ ডিসোসিয়েশন হবে। হ্যাঁ, স্লোয়েস্ট স্টেপ মানে RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্টেপের গতির উপর নির্ভর করবে রিয়াকশনের গতিবেগ, ঠিক আছে। তো এটা প্রথমে ক্লোরাইড বেরিয়ে যাবে, দিয়ে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে। এবার সেই কার্বোক্যাটায়নটা যত বেশি স্টেবল হবে, সেই রিয়াকশনের স্পিডটা তত বেশি হবে। এটা একটা কার্বোক্যাটন, 2 ডিগ্রি কার্বোক্যাটন। দেখো, যে কার্বনের উপর পজিটিভ চার্জটি রয়েছে সেই কার্বনটি আরো দুটো কার্বনের সাথে যোগ আছে, তাই সেটা 2 ডিগ্রি। ওকে, এটা দুটো একটা মিথাইল আর একটা ইথাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা স্টেবিলাইজড, আর এখানে 3টে হাইড্রোজেন আর 5টা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলাইজড। ওকে, আর এক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এক্ষেত্রে 3টে মিথাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এটা স্টেবিলাইজড হবে,
আর 9টা হাইড্রোজেন দ্বারা হাইপার কনজুগেশনে টেক পার্ট করে এই পজিটিভ চার্জটা স্টেবিলাইজড হবে। এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি অর্ডারটা কি? স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ডিউ টু, যেটাকে বললাম যে ইন্ডাকটিভ এফেক্ট রোল প্লে করছে আর হাইপার কনজুগেশন হচ্ছে, তার জন্য এটা বেশি স্টেবল দেন এটা। তাই এটার টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড খুব তাড়াতাড়ি রিয়াকশন করবে, খুব তাড়াতাড়ি, মানে কম্পারেটিভ ম্যাটার হচ্ছে এখানে কম্পারেটিভলি এইটার থেকে। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে, এই যে আমরা একটু আগে দেখালাম বেনজাইন তৈরি হচ্ছে, সেটা কি অ্যারোমেটিক? বেনজাইনটা কি? দেখো, একটা বেনজিন রিং থাকছে, আর তারপরে একটা পাই বন্ড থাকছে, বেনজাইন এটাকে বলা হয়, বেনজাইন। প্রশ্নটা হচ্ছে, ইজ ইট অ্যারোমেটিক? ইজ ইট অ্যারোমেটিক? দেখো, আমরা কোনো একটা কম্পাউন্ড অ্যারোমেটিক কিনা সেটা বোঝার জন্য কি করি? সেটা বোঝার জন্য তাতে কতগুলো পাই ইলেকট্রন রয়েছে সেটা আমরা কাউন্ট করি, তাই তো? তো এবারে দেখো, এক্ষেত্রে যদি তুমি সব পাই ইলেকট্রনগুলো কাউন্ট করে নাও, তাহলে তুমি পাবে কি, প্রতিটা পাই বন্ডের জন্য 2টো করে ইলেকট্রন, তাহলে এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, 8 পাই ইলেকট্রন, তাই তো? তাহলে তোমরা সহজেই বলে দেবে যে নট অ্যারোমেটিক। কিন্তু এটা ভুল, দিস ইজ রং। ভালো করে মাথায় রাখবে যে এই যে পাই বন্ডটা রয়েছে, এটার ওরিয়েন্টেশনটা কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট সাইডে, যেটা কিনা এই বেঞ্জিন তো একটা অ্যারোমেটিক আমরা জানি, তো ওর যে পাই ইলেকট্রনের ক্লাউড রয়েছে তাতেও কিন্তু একদমই হ্যাম্পার করছে না, ও একদম পারপেন্ডিকুলারলি থাকছে, একটুও হ্যাম্পার করছে না, তাই এই কম্পাউন্ডটা কিন্তু অ্যারোমেটিক থাকছে। দেখো, একটা বেঞ্জিন রিং, তার যে পাই ইলেকট্রন ক্লাউড, সেটা কিন্তু যদি আমি বেঞ্জিন রিংটাকে সমস্ত কার্বনগুলোকে পেপারের উপর ভাবি, তাহলে হচ্ছে একটা ক্লাউডের ফেজ উপরে থাকছে, আরেকটা নিচে থাকছে, পাই ইলেকট্রন ক্লাউড। আর এই পাই বন্ডটা সেটা হচ্ছে এইভাবে অন দ্য প্লেন অফ পেপার থাকছে। এইটা হচ্ছে তোমার একটা sp2 অরবিটাল, একটা sp2 অরবিটাল, দুটো ওভারল্যাপ করে আমাদের এই ডাবল বন্ডটা তৈরি করছে, পাই বন্ডটা। আর এই পাই বন্ডটা প্লেন অফ পেপারে থাকছে, প্লেন অফ পেপার। আর বেঞ্জিন রিং এর পাই বন্ড কোথায় থাকছে? যে অ্যাবভ অ্যান্ড বিলো the plane of paper, ঠিক আছে? above and below the plane of paper। তার জন্যই কি হচ্ছে, তাহলে এই যে পাই বন্ডটা, এইটা এই অ্যারোমেটিক বলয়ের পাই ইলেকট্রনের সাথে ইন্টারফেয়ার করছে না, তাই এটা অ্যারোমেটিক রয়ে যাচ্ছে, অ্যারোমেটিক বেনজাইন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 7 নম্বর প্রশ্নতে আসি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ইথাইল বেঞ্জিন থেকে কিভাবে স্টাইরিন তৈরি করবে? ইথাইল বেঞ্জিন, এটা কিভাবে তোমরা তৈরি করবে স্টাইরিন? স্টাইরিনের স্ট্রাকচার কি? CH ডাবল বন্ড CH2, কিভাবে তৈরি করবে? ওকে, এটা হচ্ছে প্রশ্ন। অ্যাজ সাচ তোমাদের মনে হতে পারে এটা অ্যারোমেটিক হ্যালাইডের সাথে কি সম্পর্ক? ওকে, সম্পর্ক আছে। তার কারণ হচ্ছে এটা একটা ইন্টারমিডিয়েট একটা অ্যারোমেটিক হ্যালাইড বানাবে, সরি বেনজাইল হ্যালাইড বানাবে। ওকে, তো প্রথমে আমরা ব্রোমিন ইনসারশন করব লাইটের প্রেজেন্সে।
তাহলে যে বেঞ্জাইলিক পজিশন রয়েছে, বেঞ্জাইলিক পজিশন হচ্ছে বেঞ্জিনের পাশে যে কার্বন রয়েছে সেই কার্বনে CH3 আর Br। এতে একটা স্ট্রং বেস দিলে এলিমিনেশন হয়ে যাবে। সেই স্ট্রং বেস হচ্ছে টারসারি বিউটক্সাইড দাও, ঠিক আছে। টারসারি বিউটক্সাইড দিলে এই যে তোমার নেগেটিভ চার্জ বিউটক্সাইড, এটা এখান থেকে একটা প্রোটন নেবে, এটাকে ভেঙে লেখো CH3টাকে CH2H, এটা এইভাবে প্রোটন নেবে আর এইভাবে ব্রোমাইডকে রিলিজ করে দেবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে ব্রোমোবেনজিন থেকে কিভাবে বেঞ্জয়িক অ্যাসিড তৈরি করবে, কিভাবে তৈরি করবে বেঞ্জয়িক অ্যাসিড COOH। ওকে, প্রথমে এটা গ্রিগনার রিঅ্যাকশন করতে হবে ম্যাগনেসিয়াম আর ইথার সলভেন্টের মধ্যে, তাহলে একটা গ্রিগনার রিএজেন্ট তৈরি হবে MgBr। এবারে যদি এতে কার্বন ডাই অক্সাইড দাও CO2 কি ও ডাবল বন্ড C ডাবল বন্ড ও, তো এই যে এখানে তো গ্রিগনার রিএজেন্ট মানে এটার উপর ডেল্টা প্লাস, এটার উপর ডেল্টা মাইনাস, ঠিক আছে। তো এই মাইনাসটি এখানে যাবে, এইভাবে রিঅ্যাকশন করবে। তো প্রথম স্টেপে হচ্ছে কি তৈরি হবে, প্রথম স্টেপে COO মাইনাস আর MgBr, ঠিক আছে। তো এতে যদি H3O প্লাস দেওয়া যায় তখন এই বেঞ্জয়িক অ্যাসিডটা তৈরি হবে।